এখন দেখেন, স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে তার দুইটা ক্ষেত্রেই স্যাডেল পয়েন্ট হইতে পারে। যদি ডাবল ড্যাশ মানে এই যে তার সেকেন্ড ডেরিভেটিভ ওই পয়েন্টে জিরো হয়ে যায় অথবা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যায়। এখন জিরো হইলেই যে আপনার ওইটা মানে স্যাডেল পয়েন্ট হয়ে যাবে এমনটা কিন্তু গ্যারান্টি নাই। এই গ্যারান্টিটা দেয় আবার থার্ড যে ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ এইটা। এই যে এইটা যদি আবার নন জিরো হয় তখন আমরা বলতে পারবো যে এফ অফ এক্স এর যে স্যাডেল পয়েন্ট হচ্ছে ওইটা, যেখানে সেকেন্ড ডেরিভেটিভ জিরো হয়েছে। এই জন্য বললাম যে এটা একটা ইনকমপ্লিট ডেফিনেশন। বুঝতে পারছেন যে কোয়েশ্চেন করছিলেন? জি স্যার, মানে আমার ওইটা তো স্যার স্যার ওইখানে ডেরিভেটিভটা একটা আমার শর্ত থার্ড টাইম। আছে না? ওইখানে দুইটা শর্ত আছে তো। একটা হচ্ছে যে তার ভ্যালুটা হয় জিরো হবে সেকেন্ড ডেরিভেটিভ, অথবা হচ্ছে আনডিফাইন্ড হবে। এটাই তো। জি এখন স্যার, আপনি আনডিফাইন্ড হবে or জিরো হবে। অথবা জিরো হবে। এখন দেখেন, শুধুমাত্র জিরো হইলেই যে এটা মানে সেটেল পয়েন্ট হয়ে যাবে সেকেন্ড ডেরিভেটিভ, এটা কিন্তু না। এইটার আমার গ্যারান্টি দেয়, একদম অ্যাপ্রোপ্রিয়েট গ্যারান্টি দেয় হচ্ছে আমার এইটা থার্ড ডেরিভেটিভ। বুঝতে পারছেন? এই জন্য সে থার্ড ডেরিভেটিভটা বের করছে। যদি সেটেল পয়েন্ট স্যার হ্যাঁ স্যার বলেন। আনডিফাইন্ড বলতেছেন, আমরা কি বুঝলাম? আনডিফাইন্ড ধরেন হচ্ছে আসছে কথার কথা যে এফ অফ ডাবল ড্যাশ আমার ধরেন এই ভ্যালুটা আসছে কথার কথা যে 1/x আসতে পারে না? এরকম আসতেই তো পারে কোনো একটা হ্যাঁ, ফাংশন। আসতে পারে, হ্যাঁ। আসতে পারে। আচ্ছা, এবার যদি আমি এইখানে জিরো বসান কত আসবে? 1/0, এটার ভ্যালু কত? ইনফিনিটি না? স্যার ইনফিনিটি হয়ে যায়। এটাই বেসিক্যালি আনডিফাইন্ড, এটা আসলে ইনফিনিটি না, এটা হচ্ছে আনডিফাইন্ড। বুঝছো বুঝছেন? এইটা মানে হচ্ছে কি, এটাকে ডেফিনেশনে আটকানো যাচ্ছে না। গণিতে কিন্তু ডেফিনেশনের একটা ডেফিনেশন আছে জানেন? গণিতে ডেফিনেশনেরও কিন্তু একটা ডেফিনেশন আছে, মানে সংজ্ঞারও একটা সংজ্ঞা আছে। সবকিছুর আমি সংজ্ঞা বলতে পারবো না। সংজ্ঞায়িত হইতে গেলে কোনো কিছু একদম একুরেট ওই জায়গায় যাইতে হবে। দেখেন যে 1/0 এটা আনডিফাইন্ড কেন? কেননা হচ্ছে এইটা দিয়ে আসলে ধরেন আমি ধরলাম 1/0 সমান 1, তাইলে এইখান থেকে প্রমাণ করা যায় কি 1 সমান জিরো না? হ্যাঁ। জি স্যার, তো এটা এরকম তো হওয়া তো possible, স্যার। এটা তো অবাস্তব একটা ঘটনা, এই জন্য হচ্ছে আনডিফাইন্ড। আবার ধরেন কেউ ধরলো যে আচ্ছা ঠিক আছে মানলাম, এটা ওয়ান না ধইরা আমি হচ্ছে জিরো ধরলাম, তাইলে তখন তো হয়ে যায় 1 = 0। বুঝতে পারছেন? এই জন্য এগুলাকে বলা হয় আনডিফাইন্ড, কেননা এগুলা সংজ্ঞায়িত করা যাচ্ছে না। সবকিছুকে যে সংজ্ঞায়িত করা যাবে ম্যাথমেটিক্সে এমনটা না। সবকিছুই যে ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করা যাবে এমনটাও না। ঠিক আছে? ম্যাথমেটিক্স এই গ্যারান্টিটা দেয় যে কোন জিনিসটা আমি পারবো করতে, কোন জিনিসটা করতে পারবো না। এটাও জানাটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। বুঝছেন? সব প্রবলেমে সলিউশন হয় না। এখন দেখেন যে x = 1 হলে এই ডাবল ড্যাশটা হয়ে যাচ্ছে নেগেটিভ। এখানে আমার দরকার নেই, এখানে আমি স্পষ্টই বোঝা যাইতেছে এটা এখানে ম্যাক্সিমাম ভ্যালু আসবে 1-এ। আবার এই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? তখন হচ্ছে এই ওয়ানটা বসাবো আমি ওই যে ফাংশনের ক্ষেত্রে, ফাংশনে বসাবো, কিন্তু এইখানে এখানে বসাবো। বসাইলে এই মানটা আসতেছে কত? 0। আবার দেখেন x = 3-তে মানটা আসছে পজিটিভ, সো এখানে হচ্ছে একটা মিনিমাম ভ্যালু অকার করতেছে, এবং মিনিমাম ভ্যালুটা হচ্ছে এইটা। এইটা যদি পারেন এইটাও করতে পারবেন। বুঝতে পারছেন? স্যার স্যার, হ্যাঁ স্যার, ওই বুঝছি স্যার। এখন ওই যে স্যার থার্ড ডেরিভেটিভ করার পরে যেটা স্যার 30 30 আসলো না স্যার, যেটা নট ইজিক্যাল জিরো আমরা শর্ট দেখালাম। হ্যাঁ, হ্যাঁ। স্যার ওখানে যদি স্যার জিরো আসতো তাহলে স্যার, তাহলে কি হইতো স্যার? তাহলেও হচ্ছে আপনার এখানের মধ্যে আর আগাইতাম না আমি, তখনও কিন্তু এটা সেটেল পয়েন্ট আসতো। হয়তো। বুঝতে পারছেন? মানে ওইটা আমাকে একটু দেখতে হবে, ওই অংশটুকু আমি এক্স্যাক্টলি হচ্ছে আমার এখন মাথায় নাই, তবে হচ্ছে থার্ড ডেরিভেটিভে যাইতে হয় এতটুকু আমার মাথায় আছে। এখন আপনি যে কোয়েশ্চেনটা করছেন সুন্দর একটা কোয়েশ্চেন, যে যদি এমন হয় যে আমি থার্ড ডেরিভেটিভ পর্যন্ত গেলাম জিরো হাঁটানোর জন্য, গিয়ে দেখলাম ওইখানেও জিরো চলে আসে, তখন আমার কি হবে? তখন বেসিক্যালি জি আমার স্যার। যেটা মনে হয় যে ওই পয়েন্টটা আসলে সেটেল পয়েন্টই হবে। বুঝতে পারছেন? স্যার তাহলে ওকে স্যার, স্যার সমস্যা নাই স্যার, আমাদের পরে যে জানানো হবে স্যার, এই বিষয়টা পরে একটু আমি আলোচনা হচ্ছে করবো। ওইটা আমি ইয়ে করে আমি দেখে হচ্ছে জানাবো না, হ্যাঁ। এইখানে আপনার এই জিনিসটা সঠিক যে আমি যদি থার্ড পর্যন্ত গেলাম, গিয়েও যদি দেখি যে আমার ওই যে জিনিসটা আমি চাচ্ছি ওইটা পূরণ হইল না, তখন তখন আমার কি করে? তখন এইটা একটু দেখতে হবে, আমার মনে হয় তখন এইটা সেটেল পয়েন্টই হবে। কেননা ম্যাথমেটিক্সে এরকম কিছু সূত্র আছে বুঝছেন, যে হচ্ছে কয়েকবার জি করলাম ওই জিনিসটা ইয়ে করার জন্য, ইলিমিনেট করার জন্য, কিন্তু ইলিমিনেট হইলো না যেই প্রবলেমটা আমি হচ্ছে সমাধান করতে চাচ্ছি। তখন বলে দেয় আচ্ছা ঠিক আছে, ইলিমিনেট যেহেতু হয়েছে না, আগে যেটা মানছিলাম এটাও তো করা যায় তাই না, এটা এতটুকু পর্যন্ত রেখেও তো বলা যায় এটা একটা সেটেল পয়েন্ট।
জি স্যার, বলা আমি যায় ওই যে 2 নম্বর ডেরিভেটিভ পর্যন্ত দুই করলে নম্বর স্যার আমরা ডেরিভেটিভ বুঝতে পারছি পর্যন্ত একমাত্র। করেও কিন্তু বলা যায় স্যাডেল পয়েন্ট, কিন্তু এটা আমি বলছিলাম যে এটা অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন না, এটা একটা ইনকমপ্লিট। এতটুকু পর্যন্ত করলে অনেক কিছু এখান থেকে সিদ্ধান্ত আসা দিতে পারে। বুঝতে পারছেন, সেকেন্ড ডেরিভেটিভ জিরো হওয়া মানেই যে স্যাডেল পয়েন্ট হবে এমনটা না। এমন অনেক অনেক পয়েন্ট আছে হয়তো, আমার এক্সাক্টলি এখন মনে নাই, যেগুলো সেকেন্ড ডেরিভেটিভ করলে জিরো আসতে পারে। তখন ওই পয়েন্টটাকে স্যাডেল পয়েন্ট না বলে অন্য কিছু বলা যায়। এবং ওইগুলার থেকে এটাকে আলাদা করার জন্য এটাকে থার্ড ডেরিভেটিভ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। বুঝতে পারছেন? ওকে স্যার, আমি মোটামুটি ক্লিয়ার হয়েছে স্যার, এখন আমরা আগে যেতে পারি আ- স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাইলে এই চ্যাপ্টার শেষ, হ্যাঁ? আপনাদের ডিফারেন্সিয়েশন কমপ্লিট। আচ্ছা, ডি নম্বরটা স্যার, ওটা ডি নম্বরটা দেখানো হলো না স্যার। আচ্ছা, ডি নম্বর কি, কোন জায়গায় ঝামেলা লাগতেছে বলেন তো? এটা ডিফারেন্সিয়েশনে? এই ডিফারেন্সিয়েশনটা স্যার আসলে আমি যেটা করছি সেটার সাথে স্যার মানে আচ্ছা, মনে হচ্ছে যে একটু ফোর অসঙ্গতিপূর্ণ। ডিভাইডেড বাই এক্স আমারটা এখানে ভুল করছি থাকতে আমি পারে, যেটা। আমি বলি 4/x এখানে ভুল থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। এটা এমন কিছু না যে এটা হচ্ছে মানে এক্স একুরেট জিনিস। এখন দেখেন, এইটার বেসিক্যালি লেখা যায় না 4 × dx অফ 1/x? হ্যাঁ, এখন দেখেন 4 × এটা কত, এইটুকু অংশ কি লেখা যায়, x ইনভার্স 1 লেখা যায় না? তাইলে -1, আপনার মনে যদি হয় এখানে -1 আসছে নাকি? ফাইনান্স ওয়ান আসছে প্লাস হচ্ছে স্যার আমার যে ভ্যালুটা আসছে স্যার, ওই ভ্যালুর সাথে এটা মিলে না। এইটা কত, এটার ভ্যালু আসবে হচ্ছে -4/x²। আর ওরা কি লিখছে, এই অংশটুকুতে ভুল। বুঝছেন? জি স্যার, এটাই আর আচ্ছা। কি স্যার, মূলত প্রথমটাই খটকা লাগছে, পরে স্যার আমরা অনেকদিন করছি। এবং স্যার হুম আমার আসলে -4 x² -36/2 হুম x² এখানে এটা মাইনাস আসছে। আসবে, এখানে একটা মাইনাস আসবে, বুঝতে পারছেন? জি স্যার। এখানে মাইনাস আসবে, ওরা ভুল করতেই পারে। শুনেন, আপনি নিজে নিজে করবেন, নিজে নিজে করে আপনার লজিক যদি ঠিক থাকে। আমি যখন খাতা দেখি না তখন কিন্তু আমি এই ইয়েটা দেখি না, যে হচ্ছে ওদের মানে এই যে আমার যে শিট আমার কিন্তু সামনে থাকে বা শিটের ক্যালকুলেশনের সাথে যে মিলতেই হবে এমনটা না, আমি ওইটা নিজে নিজে করি আবার। বুঝতে পারছেন? সো আপনি শিটেরটা তুলে দিলে, ভুল দিলেও যে মার্ক পেয়ে যাবেন এমনটা না। বুঝতে পারছেন কি বলছি? একটু নিজে চিন্তা ভাবনা করে, আমি জাস্ট মেথডটা দেখানোর জন্যই শিটের মানে শিটের উপর ডিপেন্ড করতেছি। মেথডটা বুঝলে আপনি ক্যালকুলেশন তো করতেই পারবেন ভিতরে, তাই না? জি স্যার, আমি ক্যালকুলেশন করতে পারছি, বাট স্যার ওই ক্যালকুলেশন মানে যদি আপনার ঠিক থাকে একটু আর তাইলে কি। ঠিক। এই শিটের সাথে যে মিলতেই হবে এমন কোনো কথা আছে? এই শিটটা যে একুরেট এমন কোনো কথা আছে? এটা কে বললো আপনারে? এটা তো কোনো গ্যারান্টি নাই। ওরা তো মানুষ, যে শিটটা বানাইছে সে মানুষ না? সে ক্যালকুলেশন করছে, সেও তো মানুষ, তার ক্যালকুলেশনে ভুল থাকতে পারে না? তো এটা সমস্যা নেই। আচ্ছা, আর কোনো ঝামেলা আছে এই এই এর মধ্যে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে? না স্যার, আপাতত ওখানে নাই, পরে স্যার যদি এক্সারসাইজ করতে গিয়ে কোনো হ্যাঁ, প্রবলেম তাইলে পড়ে তাইলে তখন আমার আবার। জানাই। হ্যাঁ, এবার আসেন হচ্ছে ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস। দেখেন, দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য অ্যান্টি ডেরিভেটিভ অর ইন্টিগ্রাল, ওই অ্যান্টি ডেরিভেটিভের আগের আরেকটা নাম হচ্ছে ইন্টিগ্রাল অফ এ ফাংশন ইজ কল্ড ইন্টিগ্রেশন। এই প্রসেসটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন, যেই প্রসেসের মাধ্যমে একটা ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ বা হচ্ছে ইন্টিগ্রাল বের করা হয়। ঠিক আছে? এখন ওই অ্যান্টি ডেরিভেটিভকে বড় হাতের এফ, এরপরে ভিতরে ব্র্যাকেটে এক্স দিয়ে প্রকাশ করা হয়। যে ডিডিএক্স অফ f(x) ধরলাম হচ্ছে এইটার মান আসছে এইটা। ঠিক আছে? যে আমি একটা ফাংশন, এই ফাংশনটা ধরেন বড় হাতের f(x) আছে। এই ফাংশনটাকে আমি যখন ডেরিভেটিভ করছি তখন তার ভ্যালু আসছে কত, কথার কথা ছোট হাতের f(x) ফাংশন আসছে। তাইলে আমি যদি এবার উল্টা দিক থেকে চিন্তা করি, অর্থাৎ এই অংশটুকুকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাইলে কোনটা আসবে? এই বড় হাতের f(x) আসবে না? কেননা এটাকে তো আমি ডিফারেন্সিয়েশন করে পাইছিলাম, এই জায়গা থেকে গেছিলাম এইখানে। তাইলে এইটারে ইন্টিগ্রেশন করলে এইখান থেকে এইখানে যাইতে পারবো। এইটা বেসিক্যালি একটা আর একটা রিভার্স প্রসেস। বুঝতে পারছেন? একটা আর একটা উল্টা প্রসেস। ডিফারেন্সিয়েশন সম্পর্কে আগে আপনাদের আইডিয়া আছে কারো? হ্যাঁ, শুনেন, আর 9 মিনিট টাইম আছে। এরপরে আমি আরেকটা লিঙ্ক দিব, ওইটা জয়েন করি। হ্যাঁ, ওকে। এখন এই যে জিনিসটা, এই যে জিনিসটা এই পুরাটাকে বলা হচ্ছে, আর এখানে একটা কনস্ট্যান্ট লাগে। এই ইন্টিগ্রেশন করতে গেলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লাগে। এখন এই হুইচ ইজ কল্ড দ্য ইনডিফিনিট ইন্টিগ্রাল, এটাকে ইনডিফিনিট কেন বলা হইতেছে? কেননা এইখানে তার লোয়ার লিমিট আর এখানে তার আপার লিমিট নাই। যদি থাকতো তাইলে এটাকে বলতাম ডেফিনিট ইন্টিগ্রাল। বুঝতে পারছেন? এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল কার? f(x) কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু এক্স, যেখানে f(x) বড় হাতের f(x) এবং c
এই ছোট হাতের এফ অফ এক্স কে বলা হচ্ছে ইন্টেগ্রান্ড, ঠিক আছে। বড় হাতের এফ অফ এক্স কে বলা হচ্ছে ইন্টেগ্রাল, অথবা তার একটা নাম আছে কি অ্যান্টি ডেরিভেটিভ। আর এই যে সি, এই সিটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন অথবা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি একটা লিমিট লাগাইয়া দেই, এখানে এ, এখানে বি, এরপরে হচ্ছে এফ অফ এক্স ইন্টু ডিএক্স, এটার ভ্যালু হচ্ছে বড় হাতের এফ এট দ্য পয়েন্ট বি মাইনাস ফাংশন অফ এফ এট দ্য পয়েন্ট এ। এটা করলে তো বেসিক্যালি এইটাই পাবো, তাই না? বড় হাতের এফ অফ এক্স পাবো না? হ্যাঁ। এখন এইটাকে আমি লিমিট লাগাবো, কত থেকে কত, এ থেকে বি। হ্যাঁ, তাইলে এইখানে যদি আমি এক্স এর পরিবর্তে এ বসাই, বি বসাই, তাইলে আসতেছে কত, এফ অফ বি। আর এখানে যদি এক্স এর পরিবর্তে এ বসাই, তাইলে কত আসতেছে, এফ অফ এ। এবং এটাকে বলা হবে লোয়ার লিমিট একে, এবং বি কে বলা হবে আপার লিমিট অফ দা ডেফিনিট ইন্টিগ্রাল। এবং এই চেহারাটা হয়ে গেল তখন ডেফিনিট ইন্টিগ্রাল। কার ডেফিনিট ইন্টিগ্রাল? এফ অফ এক্স এর, বুঝতে পারছেন? হ্যালো, সবাই চুপ কেন? এই জুনায়েদ ভাই, আপনি তো আগে কথা বলছেন, এটা বুঝতে পারছেন আপনি? স্যার আমি শুনতেছি স্যার। জি স্যার। আচ্ছা, এই জিনিসগুলো ইজি আছে, প্রথম দিকের জিনিস তো, প্রথম দিকের জিনিস ইজি আছে। আচ্ছা, আপনারা কি ইন্টিগ্রেশন সম্পর্কে কারো আইডিয়া আছে আগে থেকে? বাংলায় বলে যোগজীকরণ বা সমাকলন। এটা ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টা প্রসেস আর কি। অন্তরীকরণে উল্টা প্রসেস হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের যেরকম কিছু সূত্র ছিল, যেমন ধরেন ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র কি ছিল বলেন তো? এটা সূত্র ছিল না এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান? হ্যাঁ। এখন আমি যদি ইন্টিগ্রেশন করি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হয়ে যাবে উল্টা। এটার সূত্র হয়ে যাবে, এখানে পাওয়ার বিয়োগ ছিল না, এখানে পাওয়ার হবে যোগ, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, এন প্লাস ওয়ান। বুঝতে পারছেন? আর সাথে হচ্ছে সি লাগবে আর কি, এখানে একটা সি লাগবে, এই যে প্রথম যে সূত্রটা। আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটার ভ্যালু হচ্ছে এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ ওয়ান রুট ওভার এক্স ডিএক্স। শুনেন, ডিফারেন্সিয়েশনের যদি সূত্রগুলা মাথায় থাকে, এগুলা প্রত্যেকটা থেকে ইন্টিগ্রেশনের সূত্র আনা যায়, বুঝতে পারছেন? যেমন ধরেন এইটুকু অংশকে আপনি যদি ডিফারেন্সিয়েশন করেন, এই যে এক্স প্লাস সি কে, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে আপনি যদি অন্তরীকরণ করেন, তাইলে কি আসবে? এইটার এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কে এইভাবে লেখা যায় না? ইন্টিগ্রেশন অফ ওয়ান ইন্টু ডিএক্স, এইভাবে চিন্তা করা যায় না? তাইলে এইটুকু আপনি ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, ওয়ান। আর এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে জিরো। তাইলে এইটুকু ভ্যালু কত, ওয়ান। এই ওয়ানটাই হচ্ছে এইখানে বসছে আইসা। আর তাকে ইন্টিগ্রেশন করতে কার কার সাপেক্ষে? ডিএক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে এই জন্য বসছে তার সাথে এই যে অংশটুকু। এটা ক্ষেত্র সেম, আপনি যদি এইটাকে ডেরিভেটিভ করেন এই পুরাটাকে, আপনি দেখবেন যে আপনি এক্স টু দি পাওয়ার এন এ পৌঁছে গেছেন। বুঝতে পারছেন? হুম। জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে একটা আরেকটা ইয়ে আর কি, এই যে সংজ্ঞা দেখলে এটা বোঝা যায়। আমি বারবার এটা চলে যাচ্ছে কেন? এই যে সংজ্ঞা, যে এইটাকে আপনি যদি ডেরিভেটিভ করেন, এই যে এফ অফ এক্স কে আপনি এই যে বড় হাতের এফ, এই যে বড় হাতের এফ অফ এক্স কে যদি আপনি ডেরিভেটিভ করেন, তাইলে ছোট হাতের এফ অফ এক্স পাবেন। বুঝতে পারছেন? আবার ছোট হাতের এফ অফ এক্স কে আপনি যদি ইন্টিগ্রেশন করেন, তাইলে বড় হাতের এফ অফ এক্স পাবেন, তার সাথে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট পাবেন। বুঝা গেছে? এইটাই আর কি। এই সূত্রগুলো একটু ভালো করে দেখবেন, এই সূত্রগুলো যদি জানেন তাইলে অঙ্কগুলা করা যায়। ওকে, সূত্রগুলা জানলে অঙ্কগুলা করা যায়। ওকে, এবার আসি, কিছু অঙ্ক করি। হ্যাঁ, আচ্ছা। এখানে দেখেন প্রথম অংশটুকু, এইটা, এইটা, তাইলে এইটা হচ্ছে, এই যে আই দিয়ে হচ্ছে ইন্টিগ্রালকে প্রকাশ করা যায়, ঠিক আছে। ইন্টিগ্রেশন এফ অফ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স। তাইলে এখানে দুইটা জিনিস আছে না? একটা আছে কি এফ অফ এক্স, ফাইভ অফ এক্স কিউব, আর একটা আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স।
তাইলে প্রথমে ইন্টিগ্রেশন অফ 5 of x³ কে করেন উইথ রেসপেক্ট টু এক্স মানে ডিএক্স, প্লাস এরপরে হবে কত ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু ডিএক্স। তাইলে এইখানে এক্স এর পাওয়ার কত 3 না? তাইলে এইটুকু আপনি যদি ইন্টিগ্রেশন করেন বেসিক্যালি আসতেছে এইটা, এই যে 5 আর x⁴ মানে কি আসছে x⁴ 3+1 ডিভাইডেড বাই 3+1 কত 4। আর এই যে ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স হচ্ছে লন এক্স, এটা সূত্র লন এক্স প্লাস সি লন এক্স। আর এখানে যেহেতু এখন প্রশ্ন আসতে পারে যে এটা ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি, আবার এটা করলে আরেকটা সি, কিন্তু লেখছে একটা সি কেন? কেননা এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এই c+c2c যে কথা সি একই কথা, কেননা আপনি ইচ্ছা মতো এক একটা কনস্ট্যান্ট বসাইতেছেন। এই জন্য দুইটা কনস্ট্যান্টের পরিবর্তে একটা কনস্ট্যান্ট বসাইলেও জিনিসটা একই জিনিস মিন করে। আচ্ছা, এবার আসেন সেকেন্ডে। দেখি 3 মিনিটে শেষ করে দেওয়া যায় কিনা এই সবটা, এই অংশটুকু। তাহলে নেক্সট দিন নেক্সট মেথড, এইটা করবেন, এইটা করবেন। হ্যাঁ, এখানে দেখেন এই যে ইন্টিগ্রেশন অফ 1/2 √x প্লাস e⁻৯x ডিএক্স। এখন দেখেন ফার্স্টে এই অংশটুকুর ইন্টিগ্রেশন করবেন, কোথায় গেল এই অংশটুকুর, এরপর হচ্ছে এটা আলাদা আলাদা ভাবে করতে হবে। তাইলে এই যে ইন্টিগ্রেশন অফ 1/2 √x ডিএক্স ইন্টিগ্রেশন অফ e⁻৯x ডিএক্স। এখন দেখেন এই অংশটুকুর ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে এই যে এই যে এইখানের মধ্যে আছে এই যে এইটার আগে আপনি যদি একটা 2 চিন্তা করেন, তাইলে এই অংশটুকু ইন্টিগ্রেশন কত আসছে, এইটা আসছে না 2 √x। আর এর আগে তো একটা হাফ আছে, তাইলে এই 2 এ ক্যান্সেল হলে √x এইখানে এখানে। আর e⁻ax এটার ইন্টিগ্রেশন করলে বেসিক্যালি আসে e⁻ax ডিভাইডেড বাই a। এখন দেখেন তো এইখানে a এর ভ্যালু কত e⁻৯x এ, এটা a না 9, তাইলে এটার ইন্টিগ্রেশন করলে কত আসবে e⁻9x ডিভাইডেড বাই 9। অথবা এইভাবে চিন্তা করতে পারেন যে প্রথমে হচ্ছে e⁻9x, এরপরে তার যে আর্গুমেন্ট, যারা আমার প্রথম দিকে ক্লাস করছেন তাদেরকে একটা কথা বলতাম বারবার যে ফাংশন এবং আর্গুমেন্ট এই দুইটার ইয়ে হয় ডিফারেন্সিয়েশন হয়। এই ক্ষেত্রে প্রথমে হচ্ছে ফাংশনের ইন্টিগ্রেশন হইলো e⁻9x আসলো, এবার এর যে আর্গুমেন্ট আছে 9x এইটার আবার হবে ডিফারেন্সিয়েশন। তাইলে এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসে 9 আসে, বুঝতে পারছেন? আর এইটার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা হচ্ছে এই ম্যাথটা। এবার উম, এটা করলেন। এবার আসেন উম এটা করেন 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বরে দেখেন উম এই দুইটা ফার্স্টে গুণ দিবেন, ঠিক আছে? এটারে ভাঙাবেন a+b² দিয়ে, তাইলে x² + 6s + 9। এরপর এটার সাথে এটা গুণ দিবেন, গুণ দিলে এরকম একটা টার্মের বহুপদী আসবে। এরপরে x³ করলেন কত আসে x⁴ ডিভাইডেড বাই 4। 8 ইন্টু এই x² কে করলে কত আসে x³ ডিভাইডেড বাই 3। আর 21 ইন্টু এই x কে করলে কত আসে x² ডিভাইডেড বাই 2, এই যে অংশটুকু। আর 18, এই যে ইন্টিগ্রেশন অফ 18 dx, এর মানে কত 18 আগে আনেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এইটার মানে কত 18 ইন্টু এক্স, এই যে। আর তার শেষে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, বুঝতে পারছেন? হ্যালো? তাইলে এই তিনটা ম্যাথ করবেন। আর সাথে আহ কোনটা, এই ম্যাথটা আপনারা একটু ট্রাই করবেন, ঠিক আছে?